হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রাহু এন্ড 8th হাউস নিয়ে কথা বলবো। আচ্ছা, আমাদের সবারই একটা কোশ্চেন্স থাকে যে আমাদের সোল পারপাস কি। মানে আমরা পৃথিবীতে কেন এসেছি, কিছু তো একটা কারণে এসেছি। তো সেই কারণটা কি? এবার এই কারণটা আমাদেরকে কে জানাবে? এই কারণটা কখনো সবাই যে সব গুরু পাবে, ভগবান পাবে, বা তাদের মধ্যে হঠাৎ করে কুণ্ডলিনী শক্তি স্টার্ট হবে, তো সেটা তো পসিবল নয়। সেটার বাইরে গিয়েও আমরা আমাদের সোল পারপাসটা কী করে জানবো? সেখানেই আসে ট্রিক, হচ্ছে 8th হাউসের। নাও হোয়াট ইজ 8th হাউস? কালপুরুষের কুণ্ডলিতে 8th হাউস হচ্ছে স্করপিওকে, মানে বৃশ্চিক রাশিকে অ্যালট করা হয়েছিল। কারণ আজ থেকে 9,000 বছর আগে, 10,000 বছর আগে যখন জ্যোতিষ সৃষ্টি হচ্ছিল, অ্যাস্ট্রোলজি দেখা হচ্ছিল, অ্যাস্ট্রোনমিক্যাল সমস্ত কিছু সিকোয়েন্সেসগুলো আমাদের যে সেজে ঋষিরা দেখছিলেন, তারা একটা জিনিস নোটিস করেন যে স্করপিও যেখানে এন্ড হচ্ছে, মানে বৃশ্চিক কনস্টেলেশনটা আকাশে যেখানে এন্ড হচ্ছে, ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে একটা ব্ল্যাক হোল। আর এই ব্ল্যাক হোলটার কিছুটা পরে গিয়ে আবার আলোর মতন কনস্টেলেশন স্টার্ট হচ্ছে মিল্কি ওয়েতে, সেটা হচ্ছে স্যাজিটেরিয়াস। বাট এই যে স্করপিও থেকে যে স্যাজিটেরিয়াসের মাঝখানের যে পয়েন্টটা, যেখানে অ্যাকচুয়াল ব্ল্যাক হোলটা আছে, আমাদের আর্থ থেকে 26,000 ইয়ার্স লাইট ইয়ার্স অ্যাওয়ে, সেই জায়গাটা কি? সেই জায়গাটার মাস নাকি, মানে গ্র্যাভিটিক্যাল পুল যেটাকে বলছে, সেটা নাকি অলমোস্ট 4.3 মিলিয়ন টাইমস দ্য মাস অফ আওয়ার সান ইন্টু আ টাইনি অ্যান্ড ডেন্স রিজিয়ন। মানে আমাদের সূর্যের থেকেও 4.3 মিলিয়ন টাইমস মাস বেশি। বাট এখানে আমাদেরকে একটা কোশ্চেন আসছে যে এত একটা গ্র্যাভিটিক্যাল পুল রয়েছে ওখানে, তো সেখানে হঠাৎ করে কি চেঞ্জেস আসতে পারে? এত এত ডেন্সিটি কিসের ওখানে? এই ডেন্সিটিটাই হচ্ছে আমাদের কার্মিক ডেন্সিটি। নাও, স্করপিওর লর্ড হচ্ছে মার্স কেতু, মানে করুল করে মার্স কেতু, এবং কিছু কিছু জায়গায় বলা হচ্ছে প্লুটোকে, মানে প্লুটো হচ্ছে অ্যাকচুয়ালি জম আমাদের, নট আমাদের বাট জম অফকোর্স। আর সিগনিফিকেটর হচ্ছে শনিদেব। এবার এই যে জায়গাটা আছে, এই যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, অ্যাস্ট্রোনমিক্যাল এভিডেন্সের যেই কথাটা, সেখানে হচ্ছে দেখা গেছে যে একটা না কার্মিক পুল আছে। যারা স্করপিও মুন, স্করপিও রাইজিং, বা নবম সাথে স্করপিও রাইজিং আছে, স্করপিও সান আছে, তাদের অনেকটা লাইফ কার্মিক ডেপ্ট ক্লিয়ার করতে করতে কাটতে হয়। 1 to 7th হাউস, মানে আমাদের যেই রাশ কুণ্ডলী আছে, হরোস্কোপ আছে, সেখানে আমরা দেখতে পারি 1 to 7th হাউস পর্যন্ত না আমাদের হাতে কিছু থাকে না। সেগুলো আমাদের পারাফ্ত কর্মা যেটা ছিল, তার বেসিসে আমরা আমাদের নিজেদেরকে পাই। আমরা কোন লগ্নে জন্মাচ্ছি, কি শরীর নিয়ে জন্মাচ্ছি, আমাদের সেকেন্ড হাউস বলছে আমরা কোন ফ্যামিলিতে জন্মাচ্ছি, আমাদের অ্যাসেট কী ছিল আমার ফ্যামিলিতে, আমার ভয়েস কীরকম হতে পারে আনটিল অর আনলেস আমি ভয়েস মডুলেশনে যাই। থার্ড হাউস আমার নেবার্সরা কীরকম হবে, আমার সিবলিংস কেমন হবে। ফোর্থ হাউস আমার মা কেমন হবে, আমার বাড়ি অ্যাকচুয়ালি ভিতর থেকে কেমন হবে, শান্তি পাবো কি না বাড়িতে। ফিফথ হাউস হচ্ছে আমাদের প্রাইমারি এডুকেশন, আমাদের মানে পারাফ যে পূর্ণগুলো আছে, সেগুলো আগের জন্মে যে পূর্ণগুলো আমরা করেছি সেগুলো। অ্যান্ড নাও 6th হাউস ইজ আওয়ার ডেলি রুটিন। যেই এনিমিসগুলো বাই বার্থ আমরা আমাদের ফ্যামিলিতে এসছে, বা কিছু রোগ বা কিছু যেগুলো আমাদের ডেলি লাইফ থেকে আসছে উঠে, সেগুলো হচ্ছে 6th হাউস। এবার 7th হাউস হচ্ছে আমাদের রিলেশনশিপ, অপোজিট পার্সনের সাথে, কিংবা আমাদের ফ্যামিলির সাথে, বা আমরা যদি বিজনেস করতে যাই কোনো কলিগের সাথে, স্কুলে পড়তে চাই ক্লাসমেটদের সাথে, তো এগুলো সব 7th হাউসে হয়ে যাচ্ছে। এইটা আমাদের হাতে নেই। মানে ধরুন আপনি 1 থেকে 18 বছর বা 21 বছর পর্যন্ত যখন আপনি আপনার বাড়িতে রয়েছেন, সেগুলো আপনার হাতে থাকে না, আপনি জন্মানোর কোথায় জন্মাবেন বা কি। বাট 8th হাউস তারপর আসে হচ্ছে কার্মিক ক্লিয়ারেন্সের জন্য, যে আপনি কি চেঞ্জ হতে চান, আপনার সোল পারপাস জানতে চান। এই 8th হাউসের জায়গাটাই সব থেকে এর জন্য ট্রিকি। লোকে এত ভয় পেয়ে ভাবে দুষ্টানা হাউস আমাদের লনজিভিটিকে অ্যাটাক করছে। ইজ নট a karaka of death, but yes, the karaka of longevity.
এবার লনজিভিটির কারাকা ব্যাপারটা কি, ফার্স্ট অফ অল আপনাদের বুঝতে হবে যে ডেথ ইজ ইনভিটেবল, ওটা আসবেই। এটাকে নিয়ে গ্লোরিফাই করা বা এটাকে নিয়ে ভয় পাওয়া, মানে এটা জাস্ট কিছু না। এটা বাদ দিয়েও আমরা যেই সোল পারপাসটার জন্য এই পৃথিবীতে এসেছি, সেই সোল পারপাসটা কি আমাদের, আমরা কি আমাদের সোল পারপাসটাকে ফিল করছি? লাইক আমরা কি বুঝতে পারছি যে আমরা কেন পৃথিবীতে এসেছি? কারণ 8 হাউসের পরেই, আমাদের কার্মিক ক্লিয়ারেন্সের পরেই কিন্তু, মানে প্রিভিয়াস ওইখান থেকে শুরু হয় হচ্ছে আমাদের ক্রিয়ামান কর্মা, দ্য অ্যাকশনস উই আর উইলিং টু ডু ফর নেক্সট পিরিয়ড অফ আওয়ার লাইফ। এর আগে যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের অ্যাকুমুলেটেড কর্মা, পারাফ্ট কর্মা, যেগুলো আমরা অলরেডি পেয়ে এসেছি। তো এইগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। 60% এই কর্মাতে আমাদের কিছু হাত নেই। এগুলো আমাদের পাস্ট লাইফে কর্মা। আমি তো আর পাস্ট লাইফে গিয়ে আমার কর্মা চেঞ্জ করে আসতে পারবো না, বাট আমি আমার ফিউচারে যে কর্মাগুলো করতে চলেছি বা এখন যে ডিসিশনসগুলো বা ইন্টেনশনসগুলো আমি অন্যের জন্য নিতে চলেছি, সেটাও কিন্তু কিছুটা 8th হাউস থেকে শুরু হয়ে যাচ্ছে। এই যে ব্ল্যাক হোলটা, এই যে ব্ল্যাক হোলটার সৃষ্টি হয়েছে, যে ডেন্সিটিটার সৃষ্টি হচ্ছে, এইদার আপনি যদি মনে করেন যে না আমি যেরকম ছিলাম আমি সেরকমই থাকবো, আমি কিছু চেঞ্জ হব না, তাহলে আপনি ওই 8 হাউসের মাঝখানেই আটকে যাবেন এবং তারপর সারা জীবন বলতে হবে যে আরে কি করলাম, আমি তো ভালো গুরু পেলাম না, আমি তো ভালো এটা হলো না, আমার লাইফে এটা ফুলফিল হলো না, আমি যেই কাজটা চেয়েছিলাম সেটা মন মতন হলো না, আমি যেই গেমসগুলো লাইফে চেয়েছিলাম উইচ ইজ 11th হাউস সেটা কমপ্লিট হলো না, আমার আমি এবং লাস্ট ডেজ অফ ইয়োর লাইফ আপনি হয়তো বিদেশেও সেটেল করে গেছেন আপনার 12th হাউস ভালো থাকলে, বাট স্টিল আপনি ওই কানেক্টেড ফিলটা করছেন না, যেই জিনিসটার জন্য আপনি জন্মেছেন। আপনি হয়তো জানতেই মানে পুরোপুরি কমপ্লিটই হলো না আপনার, আপনি হয়তো সেই স্যাটিসফ্যাকশনটা পেলেন না। সেটাই হচ্ছে 8th হাউস, যা আপনাকে কোশ্চেন্স করায় যে আপনি ইগো নিয়ে বাঁচবেন নাকি ধর্মের দিকে এগোবেন, আপনার যেটা সোল পারপাস আছে সেটাকে ফুলফিল করবেন। সেটা হচ্ছে 8th হাউস। দ্য থিওরি অফ ট্রান্সফরমেশন, ডেথ, ট্রান্সফর্ম এবং রিভার্ট। এবার 8th হাউস একটা থিম মেনটেন করে। সেই থিমটা হচ্ছে মানে 8th হাউস অ্যাকচুয়ালি ডিনোটস করছে হচ্ছে শেয়ার্ড রিসোর্সেস, ইন্টিমেসি, সেক্সুয়ালিটি, অকাল্ট, মেস্ট্রি, সার্জারি, কুণ্ডলিনী, দেন হচ্ছে আপনার সাইকিক পাওয়ার, সাধনা, surface level dream that can give you hints of changing dramas in your life। তারপর আরও অনেক কিছু ডিনোটস করছে আপনার ইনার ডিজায়ার, ইনার ডিমন, আপনার প্রাইভেট বার্ডস, ইন লজ, দ্য ওয়েলথ ইউ আর, মানে এটা 7th ফ্রম দ্য 2nd হাউস। তো 2nd হাউস হচ্ছে আপনার অ্যাসেটস, আপনার রিসোর্সেস, 8th হাউস হচ্ছে আপনার হাজব্যান্ড, মানে সেভেন্থ হাউসের 2nd হাউস আবার এটা। তো এটা হচ্ছে আপনার হাজব্যান্ডস অ্যাসেটস অ্যান্ড ইন লজ অ্যাসেট। এটা হচ্ছে ট্যাবু, এটা হচ্ছে আমাদের ডিজায়ার, নানান রকম ইভেন প্রাইভেট বডি পার্টস, সাধনা নল আমি তো অলরেডি বলেছি, ইন্টিমেসি। নাও আমরা এবার যাব বুঝবো হচ্ছে রাহু মহারাজকে। হিরণ্যকশিপু যে দৈত্য ছিল তার মেয়ে সিংহিকার ছেলে হচ্ছে রাহু, মানে ভক্ত প্রহ্লাদ হচ্ছে মামা রাহুর বা সর্বাণু। তো ফার্স্ট ওনার নাম ছিল সর্বাণু, কিন্তু ওনার রাহু আর কেতু হওয়ার যে জার্নিটা, রাহু দেন রাহুর মাথা পর্যন্ত রাহু, দেন দ্য বডি পার্ট ইজ কল্ড অ্যাজ কেতু। বাট এই রাহু কেতু হওয়ার যেই ট্রান্সফরমেশনটা, সেটা হচ্ছে যে যখন শুক্রাচার্যা সঞ্জীবিনী মন্ত্রটা সিদ্ধি করে নিয়েছিল এবং সঞ্জীবিনী মন্ত্রটাকে নিয়ে উনি সেটা, মানে উনি তো দৈত্যগুরু ছিলেন, তো উনি সেটাকে দৈত্যদেরকে জীবিত করে দেয়, মানে ভালো কাজের পরিবর্তে খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছিলেন, দৈত্যদেরকে জীবিত করে দিচ্ছিলেন ওই সঞ্জীবনী মন্ত্রের দ্বারা। যার ফলে যখন দেব অ্যান্ড অসুরদের যুদ্ধ হচ্ছিল, সেখানে দেবতারা বারবার হেরে যাচ্ছিলেন এবং আমাদের যে ইন্দ্রদেব, যে কিনা দেবতাদের রাজা, তিনি দেখছিলেন যে তার যে গদি, তার যে স্বর্গ, সেই জায়গাটা কিন্তু উনি এবার
প্রপার হারিয়ে ফেলতে পারেন। সেই ভয়টা শুরু হয় এবং তারা সেই ভয়টাকে নিয়ে যায় হচ্ছে বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণুর কাছে যখন সেটা নিয়ে যাওয়া হয়, ভগবান বিষ্ণু তখন সমুদ্র মন্থনের প্রস্তাবনা দেন এবং সমুদ্র মন্থন যখন শুরু হয়, বাকিটা আমরা মোটামুটি সবাই জানি। এটার ডিটেলস হচ্ছে যে সমুদ্র মন্থনের সময় যে অমৃতটা বেরিয়ে আসে তখন দুটো ভাগে, মানে বাসুকী নাগে যে মুখের দিকটাতে যেখানে দেবতারা সমুদ্র মন্থন করছিলেন বাসুকী নাগকে অ্যাজ আ রোপ হিসেবে, তো মুখের দিকে ছিলেন হচ্ছে দেবতারা এবং ড্রাগনস টেলে মানে ওনার টেলের দিকে ছিলেন হচ্ছে সমস্ত অসুরেরা। এবার এবার অসুরেরা মানে যতই হোক ওদের অসুর প্রবৃত্তি বেশি, তো ওদের লোভও বেশি, তো ভগবান বিষ্ণু মায়ার ছল করেন এবং মায়ার ছল করে মোহিনী রূপ ধারণ করেন। মোহিনী রূপ ধারণ করে যে কলসটা উঠে এসেছিল, তার আগে তো অলরেডি বিষ এসে গেছে যেটা মহাদেব ধারণ করেছেন এবং তিনি নীলকণ্ঠ হিসেবে পরিচিত হয়েছেন। বাট এরপর যখন অমৃত উঠে আসে, মানে যেটা হচ্ছে ইমর্টাল, যেটাকে করে দেবে সবাইকে, সেই ইমর্টালিটি তো উনি আর অসুরকে করবেন না, উনি করবেন হচ্ছে দেবতাদেরকে, কারণ অসুরদের কাছে তো অলরেডি দৈত্যগুরু আছেনই সঞ্জীবনী মন্ত্র নিয়ে। তো উনি গিয়ে সবাইকে এরকম প্রপার রস দিচ্ছিলেন, বাট ওটা অমৃত ছিল না, জাস্ট ওই রসের ফোঁটা। বাট ওখানে তো অসুররা ভাবছে যে ওটাই হয়তো অমৃত, ওরা হয়তো সারা জীবন ইমর্টাল থাকবে। তো এই করতে করতে একজন দৈত্য, যে কিনের এই মায়াটা ধরে ফেলেছিল বিষ্ণুর, যে মোহিনী অবতারের মায়াটা, সে গিয়ে সূর্য আর চন্দ্রর মাঝখানে দেবতাদের জায়গায় গিয়ে সূর্যদেব আর চন্দ্রদেবের মাঝখানে গিয়ে বসে পড়ে। এবার বসে পড়ে একটা দেবতাদের রূপ ধারণ করে এবং বসে পড়ে, এবং তার আগে মানে সর্বানু কিন্তু অলরেডি ব্রহ্মার কাছ থেকে একটা বর চেয়েছিলেন যে আমি প্ল্যানেট হতে চাই, বা আমাকে একটা কিছু মানে সিদ্ধি করেছিলেন যে আমাকে একটা কিছু ভালো পদ দেওয়া হোক অ্যান্ড অল এইরকম। তো সর্বানু যখন ওখানে গিয়ে বসে, সূর্যদেব এবং চন্দ্রদেব এই জিনিসটা বুঝতে পারে, মানে ওনাদের মাথায় ক্লিক করে যায় যে আমাদের মাঝখানে যে বসে আছে সে কিন্তু কোনো দেবতা নয়। কারণ একটা দেবতা এবং অসুরের মাঝখানে কিছু হয়তো বৈশিষ্ট্য, মানে অনেক তো বৈশিষ্ট্য ডিফারেন্স থাকে, কিন্তু যতই তুমি ইম্পোস্টার হও বোঝা তো মোটামুটি কিছু যেতেই পারে। এবং সূর্যদেব এবং সূর্যদেব কিন্তু আমাদের আত্মাকারক, আর চন্দ্রদেব হচ্ছে আমাদের মনকা কারক, ঠিক আছে? একজন সোল, একজন হচ্ছে ইনটিউশন। তো এরা তো অফকোর্স এদের অনেক সিদ্ধিও আছে, তো এরা তো বুঝতে পারবেই। তো সর্বানু যখন এবার মোহিনী অবতার, মানে বিষ্ণুর যে মোহিনী যে অবতার ভগবান বিষ্ণু নিয়েছিলেন, সেই মায়া অবতারের কিন্তু বুঝতে পারেনি যে সর্বানু কে আছেন। উনি যতক্ষণে একটা ড্রপ দিয়ে দিয়েছিলেন অমৃতর, ততক্ষণে সূর্যচন্দ্র পুরোপুরি প্রপার ওয়ার্ন করে দিলেন বিষ্ণুকে যে এটা কিন্তু কোনো দেবতা নয়, এটা কোনো অসুর। এবার এটার ফলে কি হয়, সঙ্গে সঙ্গে মোহিনী নিজের রূপে আসেন, ভগবান বিষ্ণু নিজের রূপে চলে আসেন মোহিনী অবতার থেকে, এবং সে ফার্স্ট যেটা করে সেটা হচ্ছে ওনার যে ধর্মচক্র আছে, সেই মানে ধর্ম স্থাপন করেন যে চক্রটা দিয়ে, সেই চক্রটা দিয়ে সর্বানুর গলাটা এরকম কেটে যায়। তো সেখানে কিছুটা ড্রপ ওনার কিন্তু গলা থেকে নেকটারটা কিছুটা রস ওনার এখান থেকে নেমে আসে। তো উপরে যেটা থেকে যায় সেটা হচ্ছে মানে অলরেডি ব্রহ্মা বারণ করছেন যেটা করো না, মানে ওকে এইভাবে শাস্তি দিও না, বাট স্টিল করতে করতে কিন্তু বিষ্ণুর চক্র চলে যায়। এই এইবার সর্বানুর উপরে যেই মাথাটা মানে বিহেডেড হয়ে যাওয়ার পর উপরে যেই অংশটা থাকে সেটা হচ্ছে রাহু, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে কেতু। রাহুর অবসেশন ওই বিষ্ণুর মায়াকে নিয়ে, মানে ওই মোহিনী বা ওই মানে বিষ্ণুর যেই রসটা রেখেছিল, ওই অবসেশন হচ্ছে রাহু। রাহু এর জন্য সারা জীবন দেখবেন যারা রাহু দ্বারা খুব প্রভাবিত হয় তারা অবসেসড হয়। তারা সে দেখায় যে ওর ওই অমৃত রসটার উপর অবসেশনটা ছিল যে আমি ওই অমৃতটা পাবো, আমি ইমর্টাল হব, আমি সমস্ত কিছু জয় করে নেব। আর যেহেতু নিচের যে পোর্শনটা থাকে সেই পোর্শনটা হচ্ছে কেতু। এবার কেতু হচ্ছে ডিট্যাচমেন্ট, ওর হয়ে গেছে, ই ডাজ নট ওয়ান্ট এনিথিং।
ও মনে করছে যে আমার কাছে যেটুকুনি এসেছে আমার কাছে তো চলে এসছে, কারণ মুখ তো আর রসটা ধারণ করতে পারছে না, নেকটারটা তো ধারণ করতে পারছে না অমৃতটা, কিন্তু কোথাও না কোথাও গলা থেকে তো নামছে, তো কোথাও না কোথাও তো ওটা ধারণ করে রেখেছিল। তো কেতুর কাছে সবকিছু পাওয়া হয়ে গেছে, কেতু এবার মুক্তি চায়, কিন্তু ওই যে গলাটা কেটে দেওয়া হয়েছে, রাহু তো মুক্তি চায় না, আর ওরা তো একই অংশ। তো ওরা কিন্তু সূর্য আর চন্দ্রের 180 ডিগ্রির মাঝখানে একটা দিকে মানে শরীরটা পড়ে আছে, একটা দিকে হচ্ছে মাথাটা পড়ে আছে। তো এর জন্য আমাদের যে সোলার এক্লিপস হয়, আমাদের লুনার মানে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যেটা হচ্ছে, সেই টাইমে কিন্তু পুরোটাই স্বর্ণভানু মানে রাহু কেতুর পুরো রাগটা, ওই গ্র্যাভিটাল পুলটা পুরোপুরি সূর্য আর চন্দ্রের উপরে। এবার এখান থেকে আমরা কি ডিনোট করছি, যে রাহু কোথাও না মানে রাহু কিন্তু আমাদের যে ভগবান বিষ্ণু অপারেটর, তাকে পর্যন্ত কিছুক্ষণের জন্য ছলনা দিয়ে দিয়েছিল, মানে হয়তো পুরো, হয়তো এটাও তার মায়া, হয়তো বিষ্ণু ভগবানেরই মায়া এটা, বাট স্টিল আমরা মানে আমাদের মাথায় আসতে পারে যে ইউনিভার্সকেও কিন্তু মানে এরকম ছলনা করা যায়, বাট নিজের থেকে সান অ্যান্ড মুনকে আমাদের প্ল্যানেটসে যখন আমরা প্ল্যানেটসকে ডিনোটস করি যে এই প্ল্যানেটসগুলো কারা, আমরা যখন এই প্ল্যানেটসগুলোকে বোঝার চেষ্টা করি, সানকে বলা হয়েছে আমাদের আত্মা, ঠিক আছে, আমাদের বাবার কারক বলা হয়েছে, আমাদের আত্মা করা হয়েছে, আমাদের হায়ার সেলফের যে পারপাস যেখান থেকে শুরু হচ্ছে সেটাও কিন্তু সান। সান পুরো ইলুমিনেট করে সব কিছু, সান সান হচ্ছে সোর্স অফ লাইট, সোর্স অফ লাইফ। তো সানকে লুকিয়ে তুমি কোথায় যাবে? সেম হচ্ছে মুন, মুন হচ্ছে আমাদের মায়ের কারক, মা আমাদেরকে ধারণ করেছে, মার ইনটিউশন কাজ করবে। বাবা যদি সব কিছু পর্যবেক্ষণ করে, মাকে কিছু দেখতেও হবে না, মা জাস্ট ইনটিউশনে বলে দেবে যে তুই এর সাথে মিশিস না, তুই ওর সাথে এটা করিস না, বা এই জিনিসগুলো, এগুলো হচ্ছে সিম্পল লাইফ লজিক, এগুলো আমাদের লাইফ ইভেন্টস থেকে আসে, এখান থেকে আমাদের সব কিছু দেখতে হয়। নাও এখান থেকে বোঝ, এবার রাহু আর কেতুর তো এই গল্পটা গেল, এবার রাহু 8th হাউসে কি করে? রাহু 8th হাউস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফিয়ার্ড পজিশন টু অ্যান্ড 8th অ্যাক্সিস, কারণ রাহুর অপোজিটে বসে থাকবে কেতু, ব্যালেন্স করার চেষ্টা করবে, ওরা একে অপরকে সবসময় কাছে পাওয়ার চেষ্টা করে। নাও রাহু ইজ আ শ্যাডো প্ল্যানেট, ধোয়া যাকে আমরা বলি, আর 8th হাউস হচ্ছে ওয়াটার এলিমেন্টকে প্রথম মানে কালপুরুষে কোন দিল, ওটা হচ্ছে একটা ওয়াটার এলিমেন্ট, ডিপ অ্যান্ড ডেন্স ওয়াটার, কোর জল, যেটা কোনো মুভমেন্ট নেই, যে জলটার মধ্যে ক্যান্সারের মতন জল নয়, যেটা আমরা যেই ওয়াটার বডি বা নদীকে বলি ফ্লোয়িং ওয়াটার, ক্যান্সারকে ইমোশনস অন্যরকমভাবে ফ্লো করে, পাইসিসোনা যে ডিপসি ওয়াটার, এটা হচ্ছে কোর জল, ঠিক আছে, যেই জলটা বহুদিন ধরে স্তরে স্তরে জমা হয়, এবং ভিতরে অনেক রকমের শ্যাওলা, অনেক রকমের পোকা, অনেক রকমের ব্যাকটেরিয়া, ভাইরাসের সৃষ্টি হতে পারে, ঠিক আছে। তো এই এই জায়গাটাতে যখন রাহু মহারাজ এসে বসেন, তখন সেই জায়গাটাতে কি হয়, প্রপারলি কি হতে পারে সেই জায়গাটা, রাহু সবসময় একটা অবসেশন কাজ করে 8th হাউস রিলেটেড জিনিসপত্রের উপর, কিসের উপর, অকাল্টের উপর, মিস্ট্রির উপর, রিসার্চের উপর। খুব ভালো যারা রিসার্চ করে, অ্যাস্ট্রোলজার হয়, যারা আর্কিওলজিস্ট হয়, এদের 8th হাউস প্রমিনেন্ট থাকতে পারে, স্করপিও এলিমেন্ট প্রমিনেন্ট থাকতে পারে, বা রাহু রাহু কারোর সাথে অ্যালাইন করছে কোথাও না কোথাও, এদের লগ্নার সাথে অ্যাওয়ার করছে, কারণ এটা একটা অবসেশন ক্রিয়েট করে, আরও জানবো আরও জানবো, যেই জানার কোনো শেষ নেই, সেখানে রাহু সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করে। আপনাকে 2nd and 8th হাউসে যতই কেউ ভয় দেখা যায়, 2nd হাউসে যদি কেতু রয়েছে, কারণ অপোজিটে কেতু রয়েছে, তো তাহলে হয়তো কোথাও না কোথাও রাহু মানে কেতু আপনাকে অ্যাসেট তৈরি করতে দেবে না। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, কেতু কখনোই আপনাকে ওভার প্রমিসড করবে না, কেতু আপনাকে কখনো ওইসব মায়ায় জড়াবে না। আপনি আপনার 8th হাউসকে ঠিক করুন, আপনি আপনার 8th হাউসের রাহুকে দেখুন যে রাহু ঠিক আছে কিনা, রাহু স্যাটিসফাইড কিনা। যদি রাহু কারণ কেতুকে লোকে আজকাল খুব মানে গ্লোরিফাই করছে, আর যারা রিসার্চ করে, যারা ইনভেস্টিগেট করে, অনেক স্পাইস আছে যারা কিনা ইভেন কি ডক্টরস যারা আছেন, যারা প্রফেসর্স আছেন, তারা কোনো ব্যাপারটাকে ভিতরে জানতে চায়,
ঠিক আছে, যেটা কি কিসের থেকে কি হচ্ছে, সায়েন্টিস্ট আছে, তাদের সমস্ত প্লেসমেন্ট, রাহু প্লেসমেন্ট, 8th হাউস প্লেসমেন্ট, স্করপিও প্লেসমেন্ট, এদার ইন D1 আর D9 সেটা প্রমিনেন্ট থাকবেই, বা মুনের প্লেসমেন্ট অনুরাধা নক্ষত্রে থাকবে, বা মুনের প্লেসমেন্ট স্করপিওতে থাকবে, এগুলো থাকবে। রাহু যারা এই যে ট্রেড মার্কেটে রয়েছে, স্পেকুলেটিভ ইনভেস্টিগেশনে রয়েছে, এই সব জায়গায় রাহু খুব ভালো পারফর্ম করে, কারণ রাহু এখানে অবসেশনটা ক্রিয়েট করে রাখে বহুদিন পর্যন্ত, যে এরপরে কি হবে, এরপর যেখানে গিয়ে নলেজ শেষ হয়ে যাবে না বা যেখানে গিয়ে অবসেশনটা শেষ হয়ে যাবে না, সেখানে রাহু ভালো পারফর্ম করতে পারবে না। অ্যাস্ট্রোলজিও এমন একটা ভার্স্ট সাবজেক্ট, যেখানে যদি কারোর 8th হাউসে রাহু থাকে, তাহলে তারা খুব ভালো এনজয় করে অ্যাস্ট্রোলজি, কারণ প্রত্যেক দিন প্রত্যেক রকম নতুন চার্টস আছে, পৃথিবীতে তো এতগুলো মানুষ আছে, প্রত্যেকের লাইফ ইভেন্টস চেঞ্জ হচ্ছে, তো ওখানেও কিছু না কিছু প্রত্যেক দিন শেখার আছে। তো এই জায়গাগুলো খুব ভালো, মানে সব কিছু যে খারাপ হবে এমন না, আপনি কিভাবে নিয়েছেন সেটা, কিন্তু হ্যাঁ ট্যাবুস তৈরি করে, অ্যাডিকশন তৈরি করে, কারণ ওখানে স্মোক রয়েছে, ওখানে ওই ডেন্সড ওয়াটার রয়েছে, যেই ওয়াটার পিউরিফিকেশন হচ্ছে না, কিছু হচ্ছে না, তো সেখানে তো ওই জায়গাগুলো তো ক্রিয়েট করবে, বাট ওটাকে কি করে ভালো করতে হবে, তারপরেই তো আসবে হচ্ছে ধর্মা। এই যে যারা অ্যাস্ট্রোলজিতে দেখবেন বা তন্ত্র সাধনায় কিছু কিছু মানুষ আছে খুব পাবলিসিটি পছন্দ করে, কিংবা এমন জিনিস করেন যেগুলোকে একটা মানুষকে একটা রেমেডি দেবে, 20,000 টাকা নেবে সেই রেমেডিটা নেওয়ার জন্য। মানে আমি এরকমও শুনেছি, যখন আমি ফার্স্ট মানে আমি ছোটোবেলাও শুনেছি এর আগে, বাট যখন আমি ফার্স্ট কেস স্টাডি করতে আরম্ভ করলাম, যখন আমি লোকের সাথে কনসালটেশন নিতে আরম্ভ করলাম, লোকের সাথে কথা বললাম, তো একজন হঠাৎ করে একদিন জানতে পারলাম তার কাছ থেকে যে সে আগে একটা রেমেডি করিয়েছিলেন 20,000 টাকা। তো আমি বললাম, আপনার রেমেডি 20,000 টাকা দরকার ছিল না, আপনি যতটা ফিস দেওয়ার ছিল আপনি আপনার অ্যাস্ট্রোলজারকে দিতেন, যা সার্ভিস নেওয়ার আপনি নিতেন, আপনি বাকি টাকাটা একটা জায়গায় ডোনেট করতেন, আপনার যে রিলেটেড প্রবলেম হচ্ছে সেই রিলেটেড জিনিসপত্র আপনার চলে আসতো। আপনার কাছে যদি সত্যি 20,000 টাকা আছে একটা অ্যাস্ট্রোলজারকে বা একটা ট্যারো রিডারকে দেওয়ার জন্য, তাহলে আপনার কাছে নিশ্চয়ই 20,000 টাকাটা দিয়ে আপনি কোনো ভালো কাজে, আপনি সোসাইটির জন্য কিছু করতে পারেন। তো সোসাইটিকে নিয়েই আমাদের প্ল্যানেটসগুলো, প্রত্যেকটা জিনিস নিয়েই আমাদের প্ল্যানেটসগুলো আমাদেরকে কিছু না কিছু শেখায়। তো সেখানে যদি আপনার মনে হয় যে আপনি সেই টাকাটা ভণ্ড কোনো জ্যোতিষীকে দেবেন বা ভণ্ড কোনো তান্ত্রিককে দেবেন, তাহলে সেটা আপ টু ইউ, আমাদের কিছু করার নেই। মানে অ্যাস্ট্রোলজি কখনো খারাপ না, অ্যাস্ট্রোলজার খারাপ হতে পারে অফকোর্স, কোনো সাবজেক্ট খুব, আমি কখনো বলবো না কোনো সাবজেক্ট খারাপ, বাট সাবজেক্ট যে পড়ছে বা সাবজেক্টে যে কাজ করছে সে খারাপ হতে পারে, অফকোর্স সে খারাপ হতে পারে। এইবার রাহুর অপোজিটে যেহেতু কেতু বসে আছে, আর কেতু রাহুকে দেখছে, রাহু কেতুকে দেখছে, তো সেকেন্ড হাউস যদি প্রমিনেন্ট না হয়, সেকেন্ড হাউসে কোন রাশি, কেতু আর রাহু কোন রাশিতে বসে আছে, রাহু কেতুর সাথে কে বসে আছে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। যেমন রাহু সব থেকে ভালো কাজ করে হচ্ছে জেমিনাইতে ভালো কাজ করে, ভার্গোতে ভালো কাজ করে, মার্কিউরিতেও মিত্র গ্রহ মনে করে, ও ভিনাসের জায়গায় খুব ভালো কাজ করে লিব্রাতে, বেসিক্যালি তো লিব্রার জায়গায় খুব ভালো কাজ করে, ও সেইগুলোকে রিসোর্স হিসেবে দেখে। রাহুর কাছে না কোনো জিনিস যদি রাহুকে দেওয়া হয়, রাহু হচ্ছে ওই বাচ্চাটার মতন, যে এরপরে কি আছে, মার্কিউরিও যেমন বাচ্চা, তেমন রাহুরও একটা আছে, সেটা হচ্ছে আমি তো এটা পেয়ে গেলাম, এই অবসেশনটা, রাহু যদি সেই জিনিসটা অবসেশনটা পেয়ে যায় যে আমি আজকে এটা পেয়ে গেলাম, রাহু পরের দিন আর ওটার দিকে ঘুরেও তাকাবে না। অনেক সময় আমরা অনেক লাক্সারি, যারা রাহু রুলড হয় না, তারা অনেক কিছু হাতের সামনে পেয়ে যাওয়ার পর তাদের নেক্সট গোল থাকে এর পরেরটা কী হবে, সেটাকে যে পেয়েছে সেটাকে যে কয়েকদিন নাড়াঘাটা করবে বা সেটাকে নিয়ে স্যাটিসফাইড থাকবে, সেটা কিন্তু রাহু রুলড পিপল খুব একটা হয় না। এটা দুটো দিক আছে, একটা ভালো দিক আছে যদি সেটা মানে লাইফে গোলস হয়, যে বাট আমার মনে হয় যে এই জায়গাটা কোথাও না কোথাও খুব ট্রিকি, খুব ভালো নয়, কারণ আপনি এতদিন একটা জিনিস নেওয়ার জন্য বা সেটা ওন করার জন্য, সেটা পজিশনের জন্য এত এত খাটাখাটি করলেন, যখন আপনি সেটা পেয়ে গেলেন তখন সেটাকে ভালো ভ্যালু করলেন না, এবং ভ্যালু করার আগেই সেটাকে ডিট্যাচমেন্ট, অপোজিটে তো ডিট্যাচমেন্ট বসে আছে, অপোজিটে কেতু বসে আছে, কেতুর কাছে কিছু চাই না, কেতু তো 7th হাউসে রাহুকে দেখছি যে ও অবজেশনের পিছনে দৌড়াচ্ছে, ও এখানে মোক্ষের পিছনে, মানে দুজন দুটো দিকে দৌড়চ্ছে, তার জন্য ওদের মিলটা হচ্ছে না। তো আজকাল আমি যেটা দেখি, এটা বলতে গিয়ে মনে পড়লো, মানুষ নিজেকে খুব কেতু হিসেবে গ্লোরিফাই করতে ভালোবাসে, মানে আমার তো কিছু চাই না, আমি ডিট্যাচড, আমার কোনো মায়া নেই, কোনো এই নেই। তুমি পৃথিবীতে আছো, তুমি মায়ায় আটকে আছো, তুমি মোহিনীতে আটকে আছো,
ঠিক আছে, তোমার ওই 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 জিনিসটাতে চাই তো। অ্যাকচুয়াল যখন কেতু আসবে, অ্যাকচুয়াল যখন কেতু, মানে কেতুকে কুজবাত এমনি এমনি করা বলা হয়নি, কেতুর রাগ, কেতুর মানে বিস্ফোরক কেতু। কেতু যখন আসে, কেতু যখন লাইফে অ্যাক্টিভেট হয়, তখন ইউ হ্যাভ নো ওয়ান। মানে কোনো কোনো সময় দেখো একটা কি জিনিস, তোমাকে বাবার থেকে মা বাঁচাতে পারবে, প্রশাসন থেকে তোমাকে তোমার পাওয়ার বাঁচাতে পারবে, তোমাকে গুরুর থেকে তুমি তার কাছে স্যাজিটেরিয়াস বা জুপিটারের বৃহস্পতি দেবের কাছে তুমি গিয়ে পায়ে পড়ে গেলেও সে ক্ষমা করে দেবে। ভেনাস তো নিজেই খুব মানে সিম্পল একটা, নট সিম্পল বাট আই উড সে যে ঠিক আছে, ভেনাসও কোথাও না কোথাও খারাপ করে ঠিক করে দেবে, যে ঠিক আছে তুমি খারাপ করেছো, ক্ষমা করে দেবে। ভিনাসের যে কারাক্তাত্রাগুলো রয়েছে সবাই সেকেন্ড চান্স দেয়, বাট কেতুর কাছে কোনো সেকেন্ড চান্স নেই। কেতু কেতু শেষ, কেতু কোথায় গিয়ে রয়েছে, কেতু পাইসিসে গিয়ে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করছে। ওর নক্ষত্রগুলো দেখো, ওকে ওর স্যাজিটেরিয়াসের কাছে, পাইসিসের কাছে, ওর কাছে সব শেষ, ও সাধু। ওকে তুমি কিসের ভয় দেখাবে, কিসের ভয় দেখাবে? ওর কাছে তো কোনো ভয় নেই, নাথিং। ওর কাছে কিছু, ও কিছু পাওয়ারও লোভ নেই। এই যে যারা দেখি কেতুকে গ্লোরিফাই করে, আমার দেখে খুব হাসি পায়। প্লিজ, রাহু কেতুকে গ্লোরিফাই করার মতন কিছু নেই। যদি গ্লোরিফাই করতে হয় নিজেকে গ্লোরিফাই করো, সান মুন এগুলোকে বাড়াও, মেডিটেশন করো, দিস ক্যান হেল্প ইউ লট। নাও যারা, এবার আমি মেন পয়েন্টে আসছি, যেটা হচ্ছে রাহু কী করবে। রাহু একটা না জানার পিছনে দৌড় করাবে, এমন একটা বিজনেস আপনি করতে পারেন যেখানে প্রত্যেক দিন নতুন অ্যাসাইনমেন্টস আসছে, বা প্রত্যেক ওই মোনোটোনাস লাইফটাকে রাহু একদম পছন্দ করে না 8th হাউস থেকে। তো ওর কাছে ওই সব মানে ইনহেরিটেন্সও দিচ্ছে রাহু। রাহু ইনহেরিটেন্সটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না খুব ভালো করে, কারণ আপনার যে ইনহেরিটেন্সের ওই জায়গাটাতে কে উপরে, ওই জায়গাটাতে আপনি যে ইনহেরিটেন্সটা পেলেন, যেখান থেকে পেলেন, ওটা তো আপনার নিজের না। অপোজিটে কে বসে আছে? কেতু। আপনাকে কি ভোগ করতে দেবে? ভোগ করার জায়গাটা তো নেই ওখানে। ওখানে রাহুর ইচ্ছা নেই, পেয়ে গেছি, হয়ে গেছে, এবার নেক্সট কি আছে? আচ্ছা, রাহুর অবজেশন যেগুলো রয়েছে, আপনি সব থেকে ভালো আপনি রিসার্চে যান, আপনি আপনার লাইফ পারপাস কী সেটা বোঝার চেষ্টা করুন। আপনার কি পছন্দ, যে আমার এই এই লাইফে এই জবটা আমার খুব ভালো লাগে, আমার এই ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, আমি ডক্টর হতে চাই, আমি রাইটার হতে চাই, আমি পাবলিশার হতে চাই, আমি ডান্সার হতে চাই, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, আস্ক ইয়োর সেলফ। রাহু ফুলফিল করবে না, বাট রাহু ওই চেজটা করাতে রাখবে, যে মঙ্গল যেমন অ্যাকশনটা নিতে সাহায্য করবে, বাট অ্যাকশন নিতে নিতে কখনো না কখনো তো আপনার মানে মাইন্ড এরকম হবে যে না আর পাচ্ছি না। বাট রাহু যদি 8th হাউসে থাকে, ইউ আর আ ব্লেসড চাইল্ড। যে যাই বলুক, যে এই তো মানে পিশাজ দোষ লাগছে, এই লাগছে, সেই লাগছে, ডোন্ট লিসেন টু দেম। ঠিক আছে, আপনার চেষ্টা আপনাকে করে যেতে হবে যে আমি এটা করতে চাই। ঠিক আছে, আমি আমার নিজের জায়গা দিয়ে বলছি। আমি এমন একজনকে দেখলাম রিসেন্টলি একটা চার্টে, যেটা দেখার পরেই মানে আমি এই ভিডিওটা করার জন্য আরও বেশি ইচ্ছে করলো, কারণ তার চার্টটাকেই রিসার্চ করতে করতে আমি এই জায়গাতে দিয়ে এসেছি যে কেন এইরকম, মানে এত কিসের মানে কাইন্ড অফ যে চেস করছে, একটা মেয়েকে চেস করছে দেন এসে বললো আমাকে যে আমার না ভাল লাগছে না ওর এই এত সব ব্যাপারে দখলদারি আমার লাইফে। মানে তুই তো নিজে গিয়ে ওকে চেস করলি। বলছে না ঠিক আছে, হয়ে গেছে। তো ও এখন রিসার্চে আছে অ্যান্ড অল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে ফার্স্ট অফ অল, ও যখন এমএসসি করছিল তখন থেকেই ওর সাথে আমার আলাপ। এখন যখন ও পিএইচডি করছে, তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোর এখন মানে আমার থেকে বয়সে আমার থেকে বয়সে অনেকটাই বড়, বাট আমাদের মেন্টালিটি অনেকটা সেম। তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুই এইরকম করছিস কেন, মানে এইটা তো হওয়ার কথা নয়।
তখন বললো যে দেখ, আমি যে দেখ তুই এত বছর ধরে একটা সাবজেক্ট নিয়ে যদি পড়তে পারিস, তো সেই সাবজেক্টে তুই তোর ভালো লাগছে, সেই সাবজেক্ট তুই চেঞ্জও করছিস না, তুই সাবজেক্টও চেঞ্জ করছিস না, তুই একই সাবজেক্ট নিয়ে পড়ছিস, একই সাবজেক্ট নিয়ে তুই অনার্স করলি, তুই মাস্টার্স করলি, তুই পিএইচডি করছিস। তো তখন বললো দেখ, সাবজেক্টে না প্রত্যেক দিন নতুন কিছু আমি জানতে পারছি, উইচ ইজ ট্রু। মানে একটা সাবজেক্টে যখন তুমি ঢুকবে, তো সেখানে তো জানার কোনো শেষ নেই। প্রত্যেক দিন প্রত্যেকটা রিসার্চের আলাদা আলাদা মানে রিসার্চ করেছেন, আলাদা আলাদা রিসার্চ আর্গুমেন্টস আছে, স্কলার্সরা নানা রকম ওখানে গ্যাপস রেডি করেছেন, সেই লিমিটেশন থেকে আরেকজন কোনো রিসার্চ করছে। তো সেখানে তো জানার শেষ নেই। সেটাতে যদি আপনার মনে হয় যে আপনি জানতে চাইবেন, তো আপনার জানতেই হবে, ওয়ান বাই ওয়ান এরকম চলবে। বাট একটা মানুষ যদি সবসময় দেখিয়ে দেয় যে আপনি, আরে আমাকে তো আর জানার কিছু নেই, আমি তো এরকমই, আমি তো খুব এই সেই হ্যানা ত্যানা, তখন কিন্তু একটু চাপ হয়ে যায় যে আমার তো ওখানে সব কিছু পাওয়া হয়ে গেল। এইটা হচ্ছে রাহু রুলড পিপলদের আমি দেখেছি। দে আর ভেরি, এমন না যে তারা কিন্তু যে চিটার অর সামথিং, আমিও সেটা বলবো না, সেটা ডিপেন্ড করছে আরও অনেক প্ল্যানেটস অ্যান্ড নক্ষত্রের উপর। দেন আমাকে সর্বষ্টক ভার্গা দেখতে হবে না, আরও অনেক কিছু দেখতে হবে, বাট তার অ্যাসপেক্টস দেখতে হবে। বাট আমি কখনোই বলবো না রাহু রুলড পিপল বা যারা যাদের 8th হাউসে রাহু আছে তারা চিটার। তাদের মন উঠে যায়, তাদের মন তো এমন জায়গায় লিখে লিখে থাকে যেখানে কিন্তু তারা প্রপার রিসার্চ করতে পারবে। মানে সেখানে কোনো শেষ নেই, যেখানে শেষ নেই সেখানে রাহু সব থেকে বেশি স্যাটিসফাইড, কারণ ও চেস করতে পারবে, ও চেস করতে চায়। আর ওখানেই বাজিমাত্তা করে হচ্ছে কেতু। কেতুর যখন ওর যখন চেজিং করতে করতে ও এবার একটা জায়গায় যখন ও পড়াশোনা করতে করতে ওটা ধর্মতে পরিণত হয়। ওর নানান গুরুর সাথে আলাপ হয়, ওর নানান রকম মানুষের সাথে আলাপ হয়, বিভিন্ন কারণে আলাপ হচ্ছে, সেমিনার্সে যাচ্ছে, ওয়ার্কশপে যাচ্ছে, সেখানে গিয়ে ও এনলাইট হচ্ছে, সেখানে সাজিটেরিয়াসের হাত পাচ্ছে, সেখানে কোনো না কোনো সুযোগ সুবিধা পাচ্ছে। তারপর শুরু হচ্ছে ওর ক্যাপ্রিকনের কাজের জায়গা শুরু হবে, সেখানে তো দেয়ার ইজ নো মার্সি। এরপর শুরু হবে হচ্ছে ওর গেইন অ্যান্ড প্রফিট, সেটা ডিপেন্ড করছে, মানে এমন মানুষ আছে যারা গেইন করে, যারা প্রফিট করে অ্যান্ড অল। তারপর হচ্ছে ওর মোক্ষের জায়গা। তো সেখানে কেতুর এখানে না, মানে রাহুকে যদি দেখতে হয় আপনাকে কেতু বুঝতে হবে রাহু কার সাথে বসে আছে। শুধু একা রাহুর প্লেসমেন্ট যেমন অনেক কিছু বলে, তেমন অনেক কিছু লুকিয়ে যায়, কারণ রাহু লোকতে খুব ভালো পারে। যে কোনো রাহু রুলড পিপল, দে নো হাউ টু ডিল উইথ পিপল। আমি রাহু রুলড পিপলদের মানে আমি নিজে কিন্তু মুন রুলড, সান রুল, ঠিক আছে, আমি কিন্তু রাহু রুলড পিপলদেরকে খুব ভালো ডিনোট করতে পারি, আমি ভালো করে বুঝতে পারি যে এদের মাইন্ডটা কোথায়। আমার মোলাং ভাগান সাতবেলা সব জায়গা, আমার নক্ষত্র সব জায়গাতে মানে কোথাও রাহু আর কেতুর চরম প্রভাব নেই, বাট যেখানে যেখানে রাহু কেতুর আমার লাইফে চরম প্রভাব আছে, আমি রাহু কেতুদের ভীষণ মানে ভালো চোখে দেখি। এখনকার কলিযুগে ইউ ক্যান নট ডিনাই দ্য ফ্যাক্টস অফ রাহু রিলেটেড যে এলিমেন্টসগুলো আপনাদের দেয়, অবসেশন, যে কাজ, আমি যে কাজটা করতে এসেছি সেটাও তো রিসার্চ। আমি যেই কাজটা করে এসেছি এতদিন, আমি যখন ফ্রিল্যান্সিং করতাম, আমি যার আন্ডারে করতাম, সেও রাহুল। কারণ ও যে জিনিসগুলো জানে, আমি যার কাছে কাজ করেছি ফ্রিল্যান্সিং, ও ওই জায়গাটা সম্বন্ধে সবগুলো খেয়েছে, এবং কি এখনো পর্যন্ত যদি নতুন কিছু জানার থাকে ও বুঝে শুনবে, ও জানতে চাইবে। মানে ওর কাছে ওটা শেষ নয়, ওটার কাছে ওটা তো জাস্ট একটা ধাপ আমি এগিয়েছি। তো আমি সবসময় বলতাম যে আমি রিয়েলি তোমাকে অ্যাডমায়ার করি, কারণ খুব অল্প বয়সে এরা সাকসেসফুল হয়, বা এরা একটা জায়গা পর্যন্ত, মানে এদের চেজিং পাওয়ারটা খুব ভালো থাকে না, এরা ফিয়ারলেস হয়। এদের কাছে হচ্ছে এদের ডু অর ডাই, এখানে কোনো ওই মিডল গ্রাউন্ড নেই। রাহুকে অনেকে বলে গ্রে ফ্যাক্টর, রাহুর কাছে কোনো গ্রে ফ্যাক্টর নেই। আমি এটা করব, আমি করতে এসেছি, আমি এটা করব। এটা অনেকটা মার্স রিলেটেড জিনিসপত্র বলছি, বাট সামহাও রাহু ম্যানিপুলেশন করতে পারে। রাহু যদি ভালো হয়, মানে রাহু প্ল্যানেট যদি ভালোভাবে পজিটিভ হয় 8th হাউসে, তাহলে ইউ আর আ ব্লেসড চাইল্ড, আই উড সে। মানে
ওই মেটেরিয়ালিস্টিক যে জিনিসগুলো লোকে চেস করছে না, রাহু সেকেন্ড হাউসে বসে যে মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো চেস করছে, কেতু এখানে এসে মেটেরিয়ালিজমের সব 12টা বাজিয়ে দিয়েছে, বলেছে না, ইউ জাস্ট চেজ ইয়োর ওয়ার্ক। রাহু কোন দিকে যাচ্ছে? রাহু তো রেট্রোগেটে যাচ্ছে, রাহু 7th হাউসের দিকে যাচ্ছে। তো রাহুর কাছে এবার চেজিংয়ে যে জায়গাটা আসছে সেটা হচ্ছে পিছন দিক দিয়ে যাচ্ছে। তো ওর কাছে ওখানে সমস্ত কিছু রেগুলেট করতে হবে যে এইবার আমি এইভাবে এগোবো। তো ওয়ান বাই ওয়ান যখন সোল পারপাসটা ক্লিয়ার হবে যে আমি কোনো রিসার্চের দিকে যেতে চাই, বা আমি ইঞ্জিনিয়ারিং যেতে চাই, আমি কনসালটেশনে যেতে চাই। কনসালটেশন ডিপেন্ডস করছে স্যাজিটেরিয়াসের উপর, সানের উপর, অ্যান্ড জুপিটারের প্লেসমেন্টের উপর, মানে মুন প্লেসমেন্টের উপর। কারণ কনসালটেশন উইদাউট মাইন্ড গেম ইউ কান্ট ডু দ্যাট। তো আপনার মাইন্ড গেম থাকতে হবে যে এই যে মানুষটা এসছে সেই মানুষটাকে পড়তে হবে ফার্স্টে। সেটা কিন্তু মার্কেরি খুব ভালো পারে। সেটা জুপিটার জাস্ট নিচের কথাটা বলে দেবে। কিন্তু মুন যদি প্রমিনেন্ট না হয়, সেই মানুষটা কি শুনতে চাইছে, সেই মানুষটা কোন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু মুন ডিসাইড করে। ঠিক আছে, মুন যদি ভালো না হয়, অনেকে কনসালটেশন ভালো পারে না। মুন ডিস্টার্ব হলেই তার কনসালটেশনে প্রবলেম হবে, তার জবে প্রবলেম হবে। এটা ন্যাচারাল ফ্যাক্ট। এটাতে তো কোনো ডিবেটই নেই। ফার্স্ট অফ অল রাহু এখানে সাধনার দিকে, তান্ত্রিক ক্রিয়ার দিকে আরও মানুষকে পুশ করে। ট্যাবুজের দিকে, যদি রাহু অ্যাফ্লিক্টেড হয় তাহলে ট্যাবুজ যা কিছু আছে আমরা সোসাইটিতে যেগুলো দেখি সেগুলোর দিকে, ড্রাগস অ্যাডিক্ট করে দেয়। রাহু এখানে প্রচণ্ড, যারা আমি না অনেককে দেখি যারা প্রচণ্ড পরিমাণে মানে ভেপ নিচ্ছে বা স্মোক করছে, সেকেন্ড হাউস খারাপ হচ্ছে, ইউ অ্যাডিক্টেড। অ্যান্ড কেতু ওখানে অ্যাডিকশন, কেতুর কাছে কিছু নেই। কেতুর কাছে এমন একটা প্ল্যানেট যার কাছে কিচ্ছু না আছে, সব পাওয়া যাবে। বাট তার কাছে যাওয়া পর্যন্ত, মানে বলে না যে যদি হায়ারকিতে করা হয় সব কিছু, কেতু পর্যন্ত যেতে গেলে অনেক সব কিছু ছেড়ে যেতে হবে। আর সব কিছু ছাড়ার জায়গা দিয়ে শুরু হচ্ছে, সব কিছু ছাড়ার জায়গাতেই রাহু আটকে আছে। তো কিছু কিছু রাহু রোল্ড পিপলদের কেস স্টাডিতে দেখা গেছে যে এরা যখন কিছু হারিয়েছে, ঠিক আছে, 8th হাউসে যখন রাহু আছে, কিছু হারিয়েছে, তখনই ওরা বেটার কিছু গেইন করেছে। এবার এটা কেন? কারণ এদের 8th হাউস যেমন সাডেন গেন অ্যান্ড সাডেন লস আছে, অপোজিটে কেতু বসে আছে। তো দ্য মোমেন্ট ইউ ফিল লাইক আমার আর চাই না, ঠিক আছে পেয়ে গেছি, you will get everything, materialistic thing and all, সমস্ত ventures, businesses and all, these are thing. তো রাহুকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, জুপিটার তো অফকোর্স রাহুকে কন্ট্রোল করতে পারে অ্যান্ড অল, বাট রাহুকে সত্যি যদি কেউ মানে ইনটুইশনলি অ্যান্ড সব কিছু দিক দিয়ে রাহুকে যদি কেউ ধরতে পারে, ঠিক জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে জুপিটারের আগে নিজের গুরুতত্ত্বর আগেও হচ্ছে নিজের সোলকে কনভিন্স করতে হবে। সূর্যদেব আর চন্দ্রদেব যখন যে গল্পটা বললাম, বা যে গল্পটা আপনারা জানেন, কে ধরে দিয়েছিল? সেটা হচ্ছে সূর্যদেব অ্যান্ড চন্দ্রদেব। তো সূর্যদেব অ্যান্ড চন্দ্রদেব যখন ধরে দিয়েছিল, তার মানে আপনার কাছেই পাওয়ারটা রয়েছে, আপনার নিজের আত্মার কাছেই পাওয়ারটা রয়েছে, আপনার মনের কাছে ইনটিউশন আছে যে আপনি ভুল করছেন, আপনার বিবেক, যেটাকে আমরা বলি যে বিবেক দংশায়, তো এই জিনিসগুলো আপনার বিবেক জানে যে আপনি কি ভুল করছেন। তো সেই জায়গাটা যখন ক্লিয়ারেন্স হয়ে যায় 8th হাউসে, দেন 9th হাউস স্যাজিটেরিয়াস আসছে, যে এবার আপনাকে গাইড করবে, আপনাকে শেখাবে, নতুন জিনিস শেখাবে যেটা আপনি শিখে আসেননি আপনার ফ্যামিলির থেকে, বাইরের জগৎ আপনাকে শেখাবে। লং ট্রাভেল, স্যাজিটেরিয়াস হচ্ছে লং ট্রাভেল যেগুলোকে বোঝায়। দেখবেন যারা সোলো ট্রাভেল করে, বা খুবই ট্রাভেল করে, শুধু সোলো ট্রাভেল না, যারা জাস্ট ট্রাভেল করে অ্যান্ড অল, তারা কিন্তু অত জাজমেন্টাল হয় না, ঠিক আছে। কারণ যখন আমরা ডেস্ক জবে যাই, ক্যাপ্রিকন যখন বিজনেসে যাই বা কাজে জায়গা আছে, আপনার পাশে অন্য একটা ধর্মের লোক বসে আছে, অন্যের একটা ধর্মের লোক, আপনি ওর খাবার খেতে নাই পারেন, বাট আপনি কি ওখানে হঠাৎ করে বলে তুমি আমার পাশে বসবে না? কে বলার? আপনি কে বলার? আপনি তো রুলস অ্যান্ড রেগুলেশন তখন না, আনটিল অর আনলেস আপনার বিজনেস আছে, আপনি নেবেন না নিজের থেকে, তো সেটাও তো ঠিক না। অ্যান্ড উই আর র্যাপিং ফর টুডে। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড নেক্সট ডে নেক্সট টপিক হিয়ার, সো থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ফর লিসনিং টু মি।